নমস্কার দর্শকরা, খুললাম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো বিজেপির যে সাংগঠনিক নির্বাচন কাছাড় বিজেপির। আজকে বিজেপি জেলা অফিসে কাছাড় বিজেপির বিভিন্ন মণ্ডলের রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারদের নিয়ে একটা বৈঠক করেছেন মন্ত্রী পীযূষ হাজারিকার। সঙ্গে ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ছিলেন সঙ্গে, এবং সব বিধায়করা উপস্থিত ছিলেন। দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকে যে মণ্ডলগুলো আছে সেই মণ্ডলগুলোর রিটার্নিং অফিসার যারা আছেন তারা সবাই জানিয়েছেন যে মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কারা কারা দাবিদার আছেন, কোন কোন ক্ষেত্রে কে দাবিদার আছেন, এটা একটা তারা উল্লেখ করেছেন। এবং দেখা গেছে যে একমাত্র লক্ষ্মীপুরের 4টি মণ্ডল মণ্ডলে শুধুমাত্র একটি করে নাম এসেছে। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে 4টি মণ্ডল, একটি সোনাই থেকে রামনগর থেকে একটি নাম এসেছে। এইভাবে বিভিন্ন এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে আছে, এইভাবে বিভিন্ন মণ্ডল থেকে নামগুলো উঠে এসেছে এবং মণ্ডলের যিনি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তিনি সবগুলো কার পাল্লা কার কাজ বেশি বা কে ভালো কাজ করছেন তিনি তার মতামত ব্যক্ত করেছেন। তো এই হলো মণ্ডলের একটা চিত্র। এবং শিলচরের যে মধ্য শিলচর যে মণ্ডল, মারুগ্রাম তো চলে গেছে এখন বুধারবন্তে, তাই এটা এখন আর শিলচরে নেই। তো মধ্যমণ্ডলে দেখা যায় প্রায় 9 জন দাবিদার রয়েছেন এবং এখানে অত্যন্ত একটা টাফ ফাইটিং চলছে এখানে, এবং কাকে দেবেন এটা নিয়ে এখন দলীয় নেতৃত্বের একটা চিন্তায় আছেন। এবং শিলচর মণ্ডলে, নিউ শিলচর মণ্ডলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, সেটাতে আমার মনে হচ্ছে নয়, মোটামুটি নিশ্চিত আমি বলতে পারি যে মনোজ তালুকদার এখানে হচ্ছেন। কারণ এখানে যে আরেক দাবিদার আছেন দুলাল দাস, যিনি বর্তমান সভাপতি মণ্ডলের, কিন্তু একটা নিয়ম করা হয়েছে, এখানে 45 বছর হয়ে গেলে আর কেউ মণ্ডলের সভাপতি হতে পারবেন না। তো দুলালের বয়স 45 হয়ে গেছে, তাই এক্ষেত্রে মনোজ তালুকদার মোটামুটি নিশ্চিত, যদি অঘটন কিছু না ঘটে তাহলে নিউ শিলচর মণ্ডল বিজেপিতে মনোজ তালুকদার হওয়াটা নিশ্চিত। আর আমার একটা ব্যক্তিগত যেটা পর্যবেক্ষণ, সেখানে দেখলাম যে ব্লক মণ্ডল যেটা, অর্থাৎ গ্রামীণ মণ্ডল যেটা শিলচর ব্লকের যে মণ্ডল, সেই মণ্ডলের দেবমালা দাস হয়ে যেতে পারেন সভাপতি, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ একটা মণ্ডল হয়তো মহিলাদের জন্য দেওয়া হতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যাই হোক, তো এটা তো গেল মণ্ডলের। সবচেয়ে চিত্তাকর্ষক সেটা হলো যে জেলা সভাপতির জন্য যে 6 জন হাজির হয়েছিলেন আজকে কমিটির সামনে, 6 জন হাজির হয়েছিলেন। তো এর মধ্যে আছেন কঙ্গন নারায়ণ শিকদার আছেন, রাজেশ দাস আছেন, রূপম সাহা আছেন, অমিয়কান্তি দাস আছেন, মঞ্জুল দেব আছেন, জয়জ্যোতি দে আছেন। অর্থাৎ 6 জন, মোট 6 জন গেছেন। কঙ্গন নারায়ণ শিকদার প্রথমেই শিকদার এখানে আছেন। শিকদারকে আপনার একটু পরিচয় দিয়ে দিই। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করছেন এবং বিজেপির অনেক পুরনো কর্মী। বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। রূপম সাহাও দলের পুরনো কর্মী, যুব মোর্চার সভাপতি ছিলেন, একসময় সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতিও ছিলেন। এবং বর্তমানে তিনি বেঙ্গলি স্পিকিং যে বোর্ডটা রয়েছে সেটার তিনি চেয়ারম্যান। জয়জ্যোতি দে মণ্ডলের মধ্য শিলচর মণ্ডলের সভাপতি ছিলেন। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী, তিনিও দাবিদার। মঞ্জুল দেব শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, দীর্ঘদিনের বিজেপি কর্মী, বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তিনি এবার দাবিদার হয়েছেন এই পদের। অমিয়কান্তি দাস, আপনারা জানেন অমিয়কান্তি দাস একটা পরিচিত নাম হয়ে গেছেন। গত ধলাই নির্বাচনের সময় তিনি নিহারঞ্জন দাসকে প্রার্থী করে অখুশি হয়ে তিনি দলত্যাগ করেছিলেন এবং তিনি
মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী অনুরোধে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং আবার বিজেপি দলে ফিরে আসেন। তখন অনেকেই বলছিলেন যে তাকে জেলা সভাপতি করা হবে এই শর্তেই নাকি তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যাই হোক, এটা সত্য কিনা আমরা জানি না, তবে তিনি মনোনয়নপত্র জমা তবে তিনিও এই আসনের এই জেলা সভাপতি পদের তিনি একজন দাবিদার। আর রাজেশ বর্তমানে বিজেপি জেলা সহসভাপতি এবং তিনি কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। রাজেশ দাস কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনিও দীর্ঘদিন থেকে যুব মোর্চা ধরে তিনি যুব মোর্চার সভাপতিও ছিলেন, জেলা যুব মোর্চার, এবং তিনি একজন শক্ত দাবিদার। তো আমরা যদি এইগুলো নামগুলোকে দেখি, প্রত্যেকটি নাম এখানে বিজেপির বেশ পুরনো নাম এবং আপনি এক কথায় কোনো নামকে খারিজ করতে পারবেন না। যেমন তবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কার পাল্লা ভারী এটা বোঝা মুশকিল, কারণ এই যে বৈঠকগুলো করা হচ্ছে এর উদ্দেশ্য একটাই, যাতে নির্বাচন না হয়। কারণ আগামীতে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পুরসভার নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপর 26শে বিধানসভা নির্বাচন। ঠিক এই অবস্থায় সাংগঠনিক নির্বাচন করিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিজেপি। তাই এবার সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এক জায়গায় এনে যাতে আনঅনিমাসলি যাতে কাউকে যিনি সভাপতি হবেন তিনি যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি হতে পারেন, সেই প্রচেষ্টাটাই করা হচ্ছে। তো এখানে অনেকগুলো সমীকরণ এখানে কাজ করছে। দল কাকে সভাপতি করবে এটা এই মুহূর্তে স্পষ্ট নয়, তবে এখানে কয়েকজনকে আমি একটু শক্ত প্রার্থী হিসাবেই ধরে রাখছি। আমি এই মুহূর্তে যদি আমি নাম বলি তাহলে বাকিরা বলবেন যে তাদেরকে অবমাননা করা হচ্ছে, আমি সেগুলো বিষয়ে এখন যাচ্ছি না। কিন্তু এখানে কঙ্কন দাস এবার জানেন যে আপনারা জেলা সভাপতির যে বয়সের যেটা সময়সীমা এবার রাখা হয়েছে 60 বছর। সেই হিসাবে এখানে যারা আছেন তাদের মধ্যে কঙ্কন দাস শিকদার সবচেয়ে সিনিয়র, এবং সেই হিসাবে তার সমর্থকরা দাবি করছেন যে তাকেই সভাপতি, কারণ আর তো তিনি সুযোগ পাবেন না, বাকিরা পাবেন পরবর্তীতে, কিন্তু তিনি আর পাবেন না। তাই তাকে সভাপতি করার কথা একটা দাবি নয় ঠিক, মানে প্রস্তাব আসছে বিভিন্ন জায়গা থেকে। এবং কঙ্কন নারায়ণ আপনারা জানেন যে বিজেপির দলের ভেতরে একজন প্রতিবাদী, সেই হিসাবে তার একটা সম্ভাবনা থাকতেও পারে, যদিও এটা পুরোপুরি নির্ভর করছে যারা এটা দেবেন তাদের উপর। রাজেশ দাস, আমি যেটা বললাম, কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে তাকেও আমি একটু বেশি মার্কস দিয়ে রাখছি, কারণ তিনি কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। আর অমিয়কান্তি দাস এই মুহূর্তে অমিয়কান্তি দাসকে জেলা সভাপতি তিনি চেয়েছেন ঠিক, কিন্তু অমিয়কান্তি দাসকে গত ধলাইয়ের যে নির্বাচনটা হয়েছে এবং যেভাবে বিজেপির ভোট কমেছে, এবং এই ক্ষেত্রে অমিয়কান্তি দাস যদি আরেকটু কিছু করতেন তাহলে আরও ভোট কমতে পারতো, এরকম একটা ধারণা কিন্তু তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অমিয়কান্তি দাস মনোনয়ন দিয়ে আবার সরে যাওয়া, এই কিছু ঘটনা তার বিপক্ষে গেলেও বিজেপিতে তিনি এখন কিন্তু বিজেপিতে তিনি কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন নানা কারণে। কারণ ধুলাইয়ের যে নির্বাচনী ফলাফলটা তার অবস্থানটা অনেকটাই শক্ত করেছে বিজেপিতে। সুতরাং অমিয়কান্তি দাসকে এখানে যে আপনি এক কথায় উড়িয়ে দেবেন এমন নয়, তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হলেও হতে পারেন। তবে বিজেপির যে বর্তমানে যে ক্ষমতার যে কেন্দ্রটা পুরোপুরি এখন কৌশিক রায়ের হাতে নিয়ন্ত্রণ করছেন, এবং অমিয়কান্তি দাসও কিন্তু কৌশিক রায়ের আস্থাভাজন, অত্যন্ত আস্থাভাজন। তিনি রাজেশ দাসের থেকে কতটুকু বেশি আস্থাভাজন না কম আস্থাভাজন সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে। রূপম সাহা দাবি করেছেন ঠিক আছে, কিন্তু রূপম সাহার বর্তমান যে বিজেপির যে একটা গত কয়েক বছর থেকে জেলা বিজেপির যে একটা কাঠামো, এই কাঠামোতে বা জেলা বিজেপির যারা নিয়ন্ত্রণ করছেন এদের সাথে রূপম সাহার একটা দূরত্ব আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছর থেকে। সেই দূরত্ব গুছিয়ে এক লাফে তিনি সভাপতি হয়ে যাবেন এটা এই মুহূর্তে আশা করা যাচ্ছে না। তবে রাজনীতিতে কোনো কথাই শেষ কথা হতে পারে না, এটা হলেও হতে পারে। জয়জ্যোতি দে প্রথমবারের মতো এরকম দাবি করছেন। জয়জ্যোতি দে নিঃসন্দেহে একজন দক্ষ সংগঠক, কিন্তু জেলা সভাপতি এই মুহূর্তে তিনি জেলা সভাপতি পদে দল তাকে দিয়ে দেবে এটা আমার পক্ষে এটা সম্ভব না হতে পারে।
না হতে পারে, এবং কারণ বিজেপির যে লবির যে একটা ব্যাপার আছে, এই লবির কোনোটিতেই তিনি তেমনভাবে নন। এটা একটা বড় প্রশ্ন এখানে আছে। একজন রইলেন মঞ্জুল দেব যেহেতু এখন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান রয়েছেন, এবং তিনি গত ডেভেলপমেন্ট অথরিটির কাজকর্মের মাধ্যমে তিনি একটা 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 ভারী নাম হয়ে উঠেছেন বিজেপিতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি সভাপতি পদের দাবিদার হয়েছেন, এটাও ভালো কথা, তিনি সভাপতি পদের তিনি দাবিদার হয়েছেন, তাই তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমান, আবার বলছি, বর্তমান যে বিজেপির যে ক্ষমতার যে কেন্দ্র, সেই কেন্দ্রের কাছে তিনি কতটুকু নির্ভরযোগ্য, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তিনি সর্বজন বিদিত যে তিনি রাজদীপ রায়ের ঘনিষ্ঠ, রাজদীপ রায়ের সঙ্গে কৌশিক রায়ের কি সম্পর্ক সেটা এখন রাজনৈতিক বিশ্লেষকরা নন, রাজনীতি যারা মোটামুটি সাধারণ মানুষও জানেন। তো সেই ক্ষেত্রে তার একটা অসুবিধা হতে পারে, যোগ্যতার নিরিখে অনেকটা এগিয়ে থাকলেও এই ক্ষেত্রে তার একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে একটা আপনাদের কাছে চিত্রটা আনলাম বিজেপির, যে আজকে এমন কিছু নয় যে আজকে কিছু হয়ে যাচ্ছে। আজকে মানে পীযূষ হাজারিকা এসেছেন, তিনি সবার সঙ্গে কথা টথা বললেন, মানে একটা বোঝা গেল যে কারা কারা আছেন। আজকে পরিষ্কার হয়ে গেল যে বিজেপির এতদিন আমরা কি করতাম, এতদিন আমরা আমাদের খবর নিয়ে দিতাম, কিন্তু আজকে তারা প্রকাশ্য সবাই এসে বুঝিয়ে দিয়ে এসেছেন, এবং সবাই আলাদা আলাদাভাবে মন্ত্রীর সঙ্গে পীযূষ হাজারিকার সঙ্গে দেখা করেছেন। পীযূষ হাজারিকা সবার বায়োডাটা নিয়েছেন। এখন দলীয় নেতৃত্ব কাকে সভাপতি করবেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু বিজেপির এই যে 6 জন যে দাঁড়িয়েছেন সভাপতি লড়াই, এটা কিন্তু জমজমাট। অতীত বিজেপিতে এরকম হয়েছে। এটা একটা যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা গণতান্ত্রিক দলের কাছে এটা একটা খুব সুন্দর একটা লড়াই, এবং সেই লড়াইটা দেখার মতো। তো এবারে বিজেপির সভাপতি লড়াইটা বেশ চিত্তাকর্ষক হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এখন দেখা যাক কার ভাগ্যে শিখে ছেড়ে। আমি আপনাদের সামনে শুধু একটা চিত্র তুলে ধরলাম, আমি আমার ব্যক্তিগত মতামত এখন পর্যন্ত কিছু দেইনি। তো দেখা যাক কি হয়। আর শিলচরের মণ্ডলের আরেকটা চিত্তাকর্ষক লড়াই, যেটা বললাম, মধ্য শিলচরে 9 জন আছেন, এখানে কাকে দল দেবে কোনো কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে, কোনো কিছু স্থির করা যাচ্ছে না। কারণ মণ্ডলে গিয়ে লবিটা এত বেশি থাকে না মণ্ডলে যাওয়ার পরে, এটা অনেকটা ব্যক্তিগ্রস্ত হয়েছে। কিন্তু জেলার ক্ষেত্রে লবি বা যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি চাইবেন জেলা কমিটি তার হাতে রাখতে, এটা খুব স্বাভাবিকভাবেই হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চাইবেন তার কোনো বিরোধী কেউ জাতীয় সভাপতি হয়ে যাক, বা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি চাইবেন তার বিরোধী কেউ প্রদেশ সভাপতি হয়ে যাক? তাহলে তো কাজকর্ম হবে না। ঠিক সেইভাবে কৌশিকরা সর্বময় কর্তা এখন কাছাড় বিজেপির, তো তিনি চাইবেন তার যে অনুগত বা তার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে সেরকম কাউকে সভাপতি পদে বসাতে। এটা খুব স্বাভাবিক কথা। তো দেখা যাক কি হয়। অনেক নমস্কার।